কম্পাস সুস্থ হয়ে ওঠায় সবার সামনে কম্পাসকে জড়িয়ে ধরল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর এসে বলতে থাকে কম্পাস ভৌমিকের অপারেশনটা ঠিকঠাকভাবে হয়েছে, ওর অপারেশনটা একদম সাকসেসফুল হয়েছে। অবশ্য অনেকটা ব্লাড লস হওয়ার কারণে আমরা একটু ঝুঁকিতে ছিলাম, আমরা একটু ভয়ে ছিলাম, কিন্তু কিন্তু সেই ভয়টা কেটে গেছে। আর এখন আর কোনো রকম কোনো ভয় থাকতে পারে না। এখন উনার জ্ঞান ফিরলেই আপনারা উনার সঙ্গে দেখা করতে পারবেন। এ কথা শুনে দেখা যাবে খুশি হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, ডক্টর জানেন কতটা ভয় পেয়েছিলাম। এই ভয়টা আমাকে কুকড়ে কুকড়ে খাচ্ছিল। অনেকবার হারানোর ভয় পেয়েছি তো, তাই তাই আর হারিয়ে যাওয়ার ভয়টা দেখলে জীবনটা একদম মনে হয় কি পুরো বুকটা একদম ফাঁকা হয়ে যায়। এ কথা শুনে ডক্টর বলতে থাকে, বুঝতেই পারছি অনেক ভালোবাসেন, তাই না? ভালোবাসেন বলেই তো হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না, এটা আমার মনে হচ্ছে। তখনই বিহান বলে, হ্যাঁ, এটা এটা এক প্রকার ঠিকই বলতে পারেন। তখনই ডক্টর বলে, আসলে ওনাকে কোনো রকম কোনো ট্রমা দেওয়া যাবে না, ওনাকে যত সম্ভব হাসি খুশিতে রাখতে হবে। যে করে হোক ওনাকে সবসময় একটু একটু মেন্টাল কন্ডিশন থেকে দূরে রাখবেন, ওনাকে সবসময় হাসি খুশিতে রাখবেন। উনি যেন নিজেকে নিজেকে একদম পারফেক্ট মনে করে, উনি যেন কোনোভাবে নিজেকে ট্রমাটাইজ না মনে করে। যদি ট্রমাটাইজড হয়ে যায় তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই বলেই ডক্টর চলে যায়। তখনই প্রান্তিক ও রাজীব দুজনে কথা বলে। এদিকে দেখা যাবে রশ্মিকা কিঞ্জলকে বলতে থাকে, বাবা আমি বাড়িতে সবটা জানিয়ে দিয়েছি, বাড়ির সবাই অনেক হ্যাপি, ওরা ওরা অনেক টেনশন করছিল। তখনই প্রান্তিক বলে, আমি একটা কথা ভেবেছি, যদি তোমরা কিছু না মনে করো তবে আমি বলতে পারি, কিন্তু যদি তোমরা কিছু মনে করো তবে আমি সেটা বলতে চাই না। আসলে কম্পাসকে তো ডক্টর বলল ওকে সবসময় হাসি খুশিতে রাখতে, ও যেন কোনো ট্রমায় না যায়, তার কারণে একটা প্ল্যান এসেছে আমার মাথায়। এ কথা শুনে বিহান বলতে থাকে, কেন আমরা কিছু মনে করব? এদিকে দেখা যাবে পৃথা ঠাকুরকে ডাকতে থাকে আর বলতে থাকে, যাই হোক ভগবান বলুক, সবকিছু ভালোই ভালোই যে হয়েছে এটাই অনেক, আমাদের কম্পাসটা যে ঠিক আছে এটাই তো অনেক, তাই না? এরপরে দেখা যাবে পৃথা বলতে থাকে, আমাদের কম্পাসকে মারা এতটাও সহজ নয়। ঠিক তখনই দেখা যাবে মেঘমালা এসে বলতে থাকে, কাকিমণি চিন্তা করো না একদম, আমাদের কম্পাসকে কেউ হারাতে পারবে না, আমাদের কম্পাস অবশ্যই জিতবে। কিন্তু বাইচান্স যদি কম্পাসের কিছু হয়ে যেত, মোনালিসাকে আমি কিছুতেই ছাড়তাম না, ওকে আমি একদম দেখে নিতাম, ওকে ক্ষমা টমা করা তো দূরের কথা, ওকে আমি একদম জেলের ঘানি টানাতাম। এরপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, প্লিজ মেঘমালা একটু শান্ত হও, এতটা এতটা উত্তেজিত হইও না, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। তখনই দেখা যাবে পৃথা গিয়ে বলতে থাকে, দেখেছিস মাহি অরিন, তোরা কাকে সাপোর্ট করতি? একজন খুনিকে, যে কিনা নিজের স্বার্থের জন্য একটা মানুষকে খুন করতে দুবারও ভাববে না, তাকে তোরা এতদিন সাপোর্ট করে এসেছিস। সে কথা শুনে দেখা যাবে মাহি অরিন বলতে থাকে, আমরা তো শুধুমাত্র ওকে ছোটদা ভাইয়ের বউ হিসেবে সিলেক্ট করেছিলাম বলেই ওকে সাপোর্ট করেছি, এছাড়া তো আর কিছু নয়। তখনই অরিন বলে, হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে, আমরা শুধু ভেবেছিলাম ওই হয়তো বা ছোটদা ভাইয়ের বউ হিসাবে পারফেক্ট, তাই আমরা ওকে ওকে সাহায্য করেছি, ওকে আমরা নিজের ছোট বৌদি হিসাবে মেনে নিয়েছি। কিন্তু কম্পাস যে এভাবে চলে আসবে আমরা তো কখনো ভাবতে পারিনি, তাই আমরা মন থেকে মোনাদিকে সরাতে পারিনি, মোনাদিকেই আমরা ভেবেছি ওই আমাদের ছোট বৌদি হবে। এরপরে দেখা যাবে তখন বাবুলাল বলতে থাকে, যা হবার হয়েছে, এখন সবাই চুপ করো। এদিকে দেখা যায় কম্পাসের জ্ঞান ফিরতে থাকলে তখনই কম্পাস হাত পা নাড়ায় আর বলতে থাকে, কোথায় তোমরা? বিহান স্যার আপনি আছেন তো? এরপরে দেখা যাবে বিহান একগাছা ফুলের তোড়া নিয়ে কম্পাসের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, হ্যাপি অ্যানিভার্সারি কম্পাস, আমি তোমাকে সেভাবে উইশই করতে পারিনি, তাই ভাবলাম এখনই তোমাকে উইশ করে নি। তখন তো কোনোভাবেই উইশ করা হয়নি, তাই না? এ কথা শুনে কম্পাস বলে, এখানে এসব কেন করছেন? তখনই বিহান বলে, কেন করব না, আমাদের অ্যানিভার্সারি, প্রথম অ্যানিভার্সারি, এত সহজেই কি পন্ডুল হয়ে যেতে দেব নাকি? আমাদের অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেশন করব না? তখনই কম্পাস বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই সেলিব্রেশন করব, কেন করব না? তখনই বিহান বলে, তাই তো, আমাদের আমাদের অ্যানিভার্সারিটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করব, এত সহজে সবকিছু শেষ হয়ে যেতে দেব না। এদিকে দেখা যাবে মাহি উঠে গিয়ে মোহিনীকে বলতে থাকে, মোহিনী
যাই বলো না কেন আমি কিন্তু সেদিন তোমাকে দেখেছি যে তুমি মোনাদির ঘরে ঢুকেছো। তুমি আমাকে সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করলেও আমি একটা কথাই বলবো যে তুমি মোনাদির ঘরে কোনো না কোনো কারণে অবশ্যই গিয়েছিলে। আর মোনাদি যে এই কাণ্ডটা ঘটিয়েছে আমার বিশ্বাস তুমি সমস্ত কিছু আগে থেকেই জানতে। তোমার কাছে আগে থেকে সমস্তটা খবর ছিল, কিন্তু তুমি সবটা লুকোচ্ছ। এটা আমি নিশ্চিত। এ কথা শুনে মাহি মাহির কথা শুনে দেখা যাবে পৃথা বলতে থাকে, আমারও মনে হচ্ছে ও ঠিকই বলছে। তুমি সবটা লুকাচ্ছ মোহিনী। সত্যি করে বলো কি হয়েছিল, কি ঘটনা তুমি আমাদের থেকে যা লুকাতে চাইছো। তখন এই কথা শুনে দেখা যাবে মোহিনী বলে, আমি বুঝতে পারছি না আপনারা কেন আমাকে অযথা এভাবে কথাগুলো বলছেন। এরপরে দেখা যাবে মোহিনীর ফোন এলে মোহিনী সেখান থেকে চলে যায়। এরপরে অরিন চলে যেতে গেলে তখনই অরিনকে সবাই বোঝায় যে এখনো সময় আছে। মোহিনীর ব্যাপারটা তোমরা একটু বোঝো। ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো তবে এভাবে তোমাকে একা রেখে ও অন্য ঘরে থাকার চেষ্টা করতো না। মাঝে মধ্যেই ওর ফোনে ফোন আসছে। আমার বিশ্বাস ও কোনো একটা মতলবে ঢুকেছে আমাদের বাড়িতে। পরে বুঝতে পারবে অরিন, এখনো সময় আছে। নিজের ভুলটা বুঝতে শেখো। সমস্ত কিছু নিজে নিজে বুঝে নিজে করার চেষ্টা করো। এভাবে অন্যকে দিয়ে কোনো কিছু করানোর চেষ্টা করো না। তুমি বুঝতে পারছো না যে তোমার ভবিষ্যৎটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তখনই রুদ্র বলে, শোন অরিন, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। এখনো অনেকটা সময় আছে নিজেকে শুধরানোর। এভাবে তুই মোহিনীকে বিশ্বাস করিস না। মোহিনীকে বিশ্বাস করা মানে বোকামি করা। তুই বোকামি করছিস। এখনো সময় আছে। এরপরেই অরিন বলতে থাকে, তোমাদের কথা শুনে মনে হচ্ছে এখন আমার মোহিনীর সঙ্গে ঝগড়া করাটা দরকার। আমি যদি এখন মোহিনীর সঙ্গে ঝগড়া করি তবে হয়তো বা তোমরা খুশি হবে, তাই তো? তোমাদের কথা শুনে তো এমনটাই মনে হচ্ছে। এ কথা শুনে দেখা যাবে এদিকে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিহান স্যার, এসবের কি দরকার ছিল? তখনই বিহান বলে, কেন? অবশ্যই দরকার ছিল। আমি তোমাকে গিফট দিতে চেয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিছুই তো হলো না। সবকিছুই তো শেষ হয়ে গেল। এভাবে একটা অগান্তক এসে সমস্ত কিছু শেষ করে দিল। এরপরে দেখা যাবে কম্পাসকে চশমা পরিয়ে বলতে থাকে, আমি তোমার জন্য গিফটস নিয়ে এসেছি, গিফটস গুলো খুলে দেখো কম্পাস। তখনই কম্পাস বলে, আমি তো গিফটস গুলো খুলতে পারি না, আপনি না হয় খুলে দিন। তখনই বিহান এই গিফটস গুলো খুলতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে, গিফটস গুলো আমি খুলে দেখাচ্ছি। এরপরে দেখা যাবে পাঞ্চিং ব্যাগ ও হাতের বক্সিং বক্সিং ব্যাগ বের করে কম্পাসের হাতে দিলে তখনই কম্পাস বলতে থাকে, এসব কি? এসবের কি দরকার ছিল? এসব আমি কি করব? আমি কি বক্সার নাকি? তখনই বিহান বলে, সারাক্ষণ আমার বউটা লড়ে যাচ্ছে, তার তো লড়ার জন্য এসব প্রয়োজন, তাই আমি ইচ্ছে করেই এসব নিয়ে এসেছি। তুমি ঢিসুম ঢিসুম করে মারবে। এরপরে দেখা যাবে এই বলে বিহান হাসতে থাকে। এরপরে বিহান বলতে থাকে, জানো কম্পাস, এক মুহূর্তের জন্য আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছিলাম। তোমাকে আমি বারবার বলেছি কখনো এরকম হঠকারী সিদ্ধান্ত নেবে না। আমি যে ভেঙে পড়ি, আমি যে তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারি না কম্পাস, কিছুতেই না। আমি তো কোনোভাবে তোমাকে ছাড়া নিজের লাইফটা ভাবতেই পারি না। তুমি এর আগেও আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে, আজকে আবার নতুন করে ভয় দেখালে। এরপরে আর কখনো যেন এমনটা না হয়, কথাটা যেন মাথায় থাকে। তখনই কম্পাস বলে, এটাতে কি আমার দোষ? আমি কি ইচ্ছে করে করেছি? সমস্ত কিছু তো ওই মোনা ম্যাডাম, আপনার মোনালিসাই তো করেছে। এতে আমার তো কোনো দোষ নেই। আপনাকেও চিরকুট দিয়ে ডেকে নিয়ে গেছে আর আমাকেও চিরকুট দিয়ে ডেকে নিয়ে গেছে। এতে তো আমার কিচ্ছু করার ছিল না। আমি কি করে যা বুঝবো বলুন তো? এরপরে দেখা যাবে বিহান শাড়ি বের করে কম্পাসকে দিতে থাকে আর বলতে থাকে, এই শাড়িটা তোমার জন্য, আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি কম্পাস, দেখো তো দেখে কেমন লাগে। তখন এই কথা শুনে কম্পাস বলে, অনেক সুন্দর হয়েছে শাড়িটা। আপনি একদম ভাববেন না বিহান স্যার, আমি সুস্থ হয়ে উঠেই এই শাড়িটা পরে আপনাকে দেখাবো। এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, মনে থাকবে তো? তখনই কম্পাস বলে, হ্যাঁ অবশ্যই, অবশ্যই মনে থাকবে। এরপরে বিহান একে একে সমস্ত গিফটস গুলো কম্পাসকে দেখাতে থাকে আর বলতে থাকে, এটার মধ্যে ফুচকা আছে, ভেবো না যে এক্ষুনি খেতে দেবো, আগের শরীরটা ঠিক হয়ে যাক, তারপরে না হয় টপাটপ খাবে। তখনই কম্পাস বলে, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। এরপরে বিহান বলে, আচ্ছা কম্পাস, বলো তো এটাতে কি আছে? আর তখনই এ কথা শুনে কম্পাস বলে, কি? আমি কি করে জানবো? তখনই বিহান বলে, এটাতে তোমার সব থেকে পছন্দের জিনিস আছে, আর সেটা হচ্ছে তোমার তোমার এক্সামের বই। এ কথা শুনে কম্পাস খুশি হয়ে যায়। কম্পাস বলতে থাকে, সত্যি বলছেন? বইগুলোর আমার খুব প্রয়োজন ছিল। আমার পড়াশোনা তো একদম টোটালি বন্ধ আছে, তাই একটু বইগুলো দেখে পরীক্ষার হলে বসতে হবে। এ কথা শুনে দেখা যাবে বিহান বলতে থাকে, ঠিক আছে। এ বলেই
কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কম্পাস তুমি যে এভাবে ফিরে আসবে আমি কখনো কল্পনা করিনি। আর আর তোমার যদি কিছু হয়ে যেত আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম যখন তোমার এই অবস্থার কথা শুনেছিলাম। তাই তো ছুটছিলাম। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, বিহান স্যার একদম একদম ভাববেন না। এদিকে অভিজ্ঞান দত্ত মোহিনীকে ফোন করে আর বলতে থাকে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তখনই মোহিনী বলে, কি কাজ? তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি তোমাকে যত টাকা প্রয়োজন দেব, সমস্ত টাকা ওদের ওদের কোম্পানিতে ইনভেস্ট করবে আর সেই টাকা থেকে যা প্রফিট আসবে সমস্তটা আমার কোম্পানিতেই ঢুকবে। ও কোনোভাবেই বুঝতে পারবে না যে ও কি দিয়ে চলাফেরা করছে, কি দিয়ে কি করছে, কিচ্ছু না। তখন এই কথা শুনে দেখা যাবে মোহিনী বলতে থাকে, এবারের কেউ এখন আমাকে সেভাবে বিশ্বাসই করতে পারে না। তারপরে কম্পাসের এই ঘটনার জন্য মাহি মাহি আমাকে মোনালিসাকে আমার ঘরে ঢুকতে দেখে ফেলেছিল, তাই নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত অবাক হয়ে যায়। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তার মানে মোনালিসা তোমার কাছে এ ব্যাপার নিয়ে কথা বলেছিল? তখনই মোহিনী বলে, হ্যাঁ বলেছিল। তখনই এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলে, তবে কেন ফেরত পাঠাওনি? এভাবে এভাবে কেন কেন সমস্ত কিছুতে ওকে সাহায্য করেছো? তুমি যদি ওকে বোঝাতে যে এসব কিছু করা ঠিক হচ্ছে না, তবে তো ও কিছুতেই এরকম কাজ করতে পারতো না। এভাবে এভাবে কোনোভাবেই চলতে পারতো না। এভাবে যদি চলতে থাকে তবে ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। তোমাদের এই সামান্য ভুলের কারণে আমার নাতনিটাকে আজকে ওই বস্তিতে থাকতে হচ্ছে, যাকে আমি কখনো একটুও কষ্ট দিইনি, একটুও না। ওকে আমি একটা ফুলের টোকাও লাগতে দিইনি। আর সেই নাতনি আমার আজকে ওই বস্তির ঘরে বসে আছে। আমি ওকে কোনোভাবেই আনতে পারছি না। তোমাদের এই ছোট্ট ভুলের কারণে আমাকে আমাকে ঋতুজা বারবার থ্রেট করছে। এদিকে দেখা যাবে বিহান কম্পাসকে জড়িয়ে ধরলে তখনই রশ্মিকা বলে, এ মা, সরি সরি, আমি বুঝতে পারিনি। তোমাদের যদি টাইম স্পেন্ড করা হয়ে থাকে তবে বলো, তবে মুখ চোখটা খুলি, আর না হলে বেরিয়ে যাচ্ছি। তখনই এ কথা শুনে বিহান বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরেই সবাই চলে এলে তখনই প্রান্তিক বলে, কম্পাস ঠিক আছে তো তুমি? তখনই কম্পাস বলে, হ্যাঁ প্রান্তিক দা, আমি একদম ঠিক আছি। আমার আমার কিচ্ছু হয়নি। তখনই ঋতুজা বলে, হ্যাঁ আমার মেয়েটা অনেক অনেক লড়াকু, অনেকটাই স্ট্রং, তাই তো ওর কোনো ক্ষতি হলেও ওর কোনো কিছু যায় আসে না। নিজেকে একদম একদম সুস্থ মনে করে, তাই না রে কম্পাস? তখনই এই বলে কম্পাসের কপালে চুমু খেয়ে বলতে থাকে, এরকম এরকম পাগলামো আর করবি না কখনো। কাউকে কোথাও না না জানিয়ে কোথাও যাবি না। এভাবে যদি চলে যাস দুজনকেই তো ওরা মেরে দিত। মোনাকে আমি খুব ভালো করেই চিনে ফেলেছি। ও এখন একটা উন্মাদ হয়ে উঠেছে। ওকে সত্যি আর বিশ্বাস করা যায় না। ওকে ওকে এখন মেন্টাল হসপিটালে পাঠাতে হবে। এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত মোহিনীকে বলতে থাকে, যে করে হোক আমাকে সমস্ত কিছু করে দিতে হবে, তা না হলে তো তুমি বুঝতে পারছো কি হতে পারে। যে করে হোক আমাকে সমস্ত কিছুতে হেল্প তুমি করবে, আর যদি করতে না পারো তবে তবে তোমাকে আমি একদম শেষ করে দেব। তুমি জানো না তোমার কি হতে পারে। এ কথা শুনে মোহিনী বলে, আপনি কেন এভাবে বলছেন? কেন কেন বলছেন? আমি তো বুঝতে পারছি না। আমি সমস্ত ভাবে চেষ্টা করব, যদি পারি তবে তো করে দেব, আর না পারলে সত্যি আমার করার কিছু থাকবে না। আমাকে ক্ষমা করবেন। এ কথা শুনে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না যে তুমি এমনভাবে কথা কেন বলছো। এ বলে ফোনটা কেটে দিয়ে দেখা যায় মোহিনী বলতে থাকে, এখন কি হবে? চারপাশ থেকে তো আমাকে ঘিরে ফেলছে। আর এদিকে মুক্তি মুক্তি দেখা যায় অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দোষটা পুরোটাই আপনার। আপনি যদি আপনার ঘরের জনকে বোঝান তবেই তো সমস্ত কিছু হয়। আপনার ঘরেরটাই তো ঠিক নেই, তার কারণেই তো এত কিছু হচ্ছে, তাই না? আপনার ঘরেরটাকে আগে ঠিক করুন, তারপরে সমস্ত কিছু ডিসিশন নেবেন। এরপরে দেখা যাবে এদিকে এদিকে কম্পাস ঋতুজাকে বলতে থাকে, আচ্ছা মা, মোনা ম্যাডামের কি হলো? তখনই ঋতুজা বলে, আসলে মোনালিসাকে প্রান্তিক বস্তিতে নিয়ে গেছে, ওকে একটু কটা দিন একটু শিক্ষা দিক। তখনই প্রান্তিক বলে, ওকে ওকে আমার তৈরি করতে হবে। ওর মা বলল, ওকে যদি কেউ তৈরি করতে পারে তবে তার কাছে দেবে। আমি চাই ওই মেয়েটাকে তৈরি করতে। সত্যি ওকে দেখে আমার অনেকটাই করুণা হয়। মেয়েটা দাদুর সঙ্গ পেয়ে পেয়ে জীবনটা একদম উৎসর্গে দিয়েছে। ওর জীবনটা একদম নরক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওকে যদি কেউ ঠিক পথ না দেখায় ও সারাটা জীবন ওই ভুল পথেই হেঁটে যাবে।